But when we talk about this Islamist ideology, yes, it is the ideology that fuels terrorist groups like Al-Qaeda and ISIS and Al-Shabaab and Hamas and Boko Haram and others, and they must be defeated. সুপ্রিয় দর্শক, টার্নিং পয়েন্টে এসে আমরা একটা কথাই বলতে চাই। আপনারা কি শুনতে পাচ্ছেন সেই প্রলয়ঙ্করী সাইরেন? আপনারা কি বুঝতে পারছেন বিশ্ব রাজনীতির হাওয়া কোন দিকে বইছে? যখন বাংলাদেশে বসে তথাকথিত শান্তির দূত ডক্টর ইউনূস আর তার সাঙ্গপাঙ্গরা ভাবছে তারা ধরাছোঁয়ার বাইরে, ঠিক তখনই সুদূর আমেরিকা থেকে ধেয়ে আসছে এক মহা দুর্যোগ। আমেরিকা ফেস্ট সম্মেলনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গোয়েন্দা পরিচালক ডিএনআই তুলসী গাবার্ড যে বক্তব্য দিয়েছেন তা কেবল বক্তৃতা নয়, তা হলো ডক্টর ইউনূসের মতো জঙ্গি পৃষ্ঠপোষকদের জন্য কফিনের শেষ ব্র্যাক। তুলসী গাবার্ড সরাসরি ঘোষণা করেছেন ইসলামী উগ্রবাদ হলো বিশ্ব শান্তির প্রধান হুমকি। আর এই বক্তব্য যখন আসে তখন বাংলাদেশের মাটিতে গত 16 মাস ধরে যে দানব লালন পালন করা হচ্ছে তার বুক কি কাঁপছে না? আজকের ভিডিওতে আমি তুলসী গাবার্ডের সেই বিস্ফোরক বক্তব্যের প্রতিটি লাইন ব্যবচ্ছেদ করব এবং দেখাবো কিভাবে এই বক্তব্য জঙ্গি ইউনূসের অপশাসনের দিন ঘনিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। ভিডিওটি শেয়ার করবেন, কারণ সাথে থাকবেন এবং পুরোটা দেখবেন, কারণ আজ সত্য কথা বলার পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো সত্য কথাগুলো। টার্নিং পয়েন্ট হচ্ছে ইউএসএ আয়োজিত আমেরিকা ফেস্ট সম্মেলনে তুলসী গাবার্ড যখন মঞ্চে উঠলেন তখন পুরো হল করতালিতে ফেটে পড়ল। গাবার্ডের প্রতিটি শব্দ ছিল বারুদের মতো। তিনি সরাসরি আল কায়দা, আইএসএস, আল শাবাব, হামাস এবং বোকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনের মূল উৎস হিসেবে ইসলামী মতাদর্শকে দায়ী করেছেন। গাবার্ড কি শুধু বিদেশের কথা বলেছেন? না, তিনি আমেরিকার ভিতরে ডিয়ারবর্ন এবং মিনিপোলিসের শহরগুলোর মতো কথা উল্লেখ করেছেন যেখানে উগ্রবাদী বিষ ছড়ানো হচ্ছে। তিনি কাউন্সিল অফ আমেরিকা ইসলামিক রিলেশন কেয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা আমেরিকার শাসন ব্যবস্থাকে ব্যবহার করে শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। গাবার্ডের সতর্কতা পরিষ্কার, আমেরিকা আর উগ্রবাদীদের ছাড় দেবে না। আর এই বার্তাই এখন বাংলাদেশের এই পিচাস ইউনূসের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা তুলসী গাবার্ডের বাকি বক্তব্যটা একটু শুনে আসি কি বলছে। Militarily. As they continue to actively plot and try to attack us. They are a threat to our security and our safety. But this Islamist ideology is a direct threat one of us as Americans carries with us. It is centered on our foundational principles, on that vision that our founders had for us, knowing way back then how challenging it would be and how there would be frequent and consistent attacks on our freedom, and it would be up to us to defend. দর্শক, তুলসী গাবার্ড স্বাধীনতার কথা বলতে গিয়ে, বাক স্বাধীনতা হতে শুরু করে সমস্ত স্বাধীনতার কথা বলতে গিয়ে সেখানে একটা কথা উল্লেখ করেছেন যে ইসলামিক উগ্রবাদীরাই হচ্ছে এই স্বাধীনতার ভোগ করার বা স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় বাধা, এবং তারা যে কত ভয়ঙ্কর সেই লেভেলটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। আমরা আর একটু শুনি, এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে তারা মারাত্মক হুমকি সে কথাটাও কিন্তু সে এখানে উল্লেখ করছে। Defend them. And that's exactly where we are today. শুনি। He lived that truth that so many of us who either have worn the uniform or wear the uniform live by. I may disagree with what you say, but I will defend to the death your right to say it. That's দেখেন, উনি একটা কথা বলছে যে ঠিক আছে, আমি তোমার কথার সাথে একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি যুদ্ধ করতে পারি এবং মৃত্যু পর্যন্ত লড়াই করতে পারি। সেই কথাটাই কিন্তু সে উল্লেখ করলো। Real. And Charlie lived and died by that principle, that no matter how offensive or horrible. চার্লি আসলে এই কারণেই কিন্তু বিখ্যাত যে এই নীতিগুলো তিনি বিশ্বাস করতেন। দর্শক, আমরা শুনি আর or disgusting someone's speech is, no matter how much we disagree with it. It's up to us to stand up and protect and defend their right to say it. And to stand as Charlie did and defeat that weak or dark speech, that ideology, with a superior ideology that's focused on. দেখেন, এখানে চার্লির যে আদর্শের কথা উনি উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে যে আপনার কথা যত খারাপ হোক, ভিন্ন হোক, যত আপত্তিকর হোক, সেই কথাগুলো বলতে দেওয়ার জন্য, সেই স্বাধীনতার জন্য আমি আমার সমস্ত লড়াই চালিয়ে যাব এবং
যদি আপনার আইডিওলজিটা পছন্দ না হয়, সেক্ষেত্রে আমি এমন একটা সুপিরিয়র আইডিওলজি তৈরি করব যাতে আপনার আইডিওলজিকে পরাজিত করতে পারে। সুতরাং সেই কথাটাই কিন্তু উনি এখানে রিকল করার চেষ্টা করেছেন চার্লির রেফারেন্স দিয়ে। Freedom. But there is a threat to our freedom that is not often talked about enough. And it is the greatest near and long-term threat to both our freedom and our security, and that is the threat of Islamist ideology. দেখেন, এই যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিরক্ষার যে বিষয়টা বলা হচ্ছে, এই যে আপনার কথা বলার বাক স্বাধীনতা হতে শুরু করে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইসলামিক বা রেডিক্যাল ইসলামিক আইডিওলজি, যেটা উনি প্রথমেই উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। আমরা আরো একটু শুনি। Propagated by people who not only do not believe in freedom, their fundamental ideology is antithetical to the foundation that we find in our Constitution and Bill of Rights, which is that our Creator endowed upon us inalienable rights. দেখেন, উনি যে কথাটা এখানে বলেছে স্পষ্ট যে এই ইসলামিক মৌলবাদী যেটা বলা হয় যে আমরা সৃষ্টিকর্তার থেকে যে আমাদের অধিকার পেয়েছি, স্বাধীনতার যে অধিকার পেয়েছি, সেই অধিকারের বিরুদ্ধে সেই স্বাধীনতাকে ভোগ করতে দেয় না বা কথা বলতে দেয় না একমাত্র আইডিওলজি হচ্ছে ইসলামিক আইডিওলজি। তারা শরিয়া আইনের মাধ্যমে আপনার কথা বলাকে, আপনার স্বাধীনতাকে খর্ব করতে চায়। সেই কথাটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। The right to life, liberty, and the pursuit of happiness. Focused on this quite a bit. He talked about it in ways that very few others did because he understood this direct threat to freedom. চার্লির কথা বলছেন যে চার্লি যে ইনস্টিটিউশনটা করেছেন তার বা এই বক্তব্য এই ট্রাস্টটা করেছেন, তার মূল কথা হচ্ছে এই ইসলামিক রেডিকালাইজেশনের যে বিষ বাষ্প, যেটা ভবিষ্যতের জন্য জঘন্য একটা খারাপের পর্যায়ে নিয়ে যাবে, সেই জিনিসটা উনি বুঝতে পেরেছিলেন বলেই উনি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, এবং এই বিষয়টা উনি যাতে মানুষের ভিতর চর্চা হয় সেই ধরনের একটা ইনস্টিটিউশন উনি দাঁড় করিয়ে দিয়েছেন। When we look back to the attack on 9/11 that happened 24 years ago now, it changed so many of our lives, where thousands of Americans were killed by Islamist jihadis who attacked us on that 9/11 এর কথাই উল্লেখ করেছে, সেখানেও কিন্তু সেম ইসলামিক ঘটনাটাই ঘটেছে, ইসলামিক জিহাদিদের দিয়ে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। That day, we were confronted with the reality of the lengths that they will go to try to attack the foundations of who we are as a country. It was a day that changed my life, probably like some of you in the room. It's what motivated me to enlist in the army, to go out and to fight. দেখেন, ওনাকে সেই ঘটনাটাই, সেই 9/11 এর ঘটনাটা, সেইটা তাদের জীবন ব্যবস্থাকে, আমেরিকান জীবন ব্যবস্থাকে কতটা প্রভাবিত করেছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উনি বলার চেষ্টা করেছে। এবং উনি বলছে যে ওনার সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে কিন্তু অন্যতম মূল কারণ ছিল এই 9/11 এর হামলা, কিন্তু তাকে সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে উৎসাহিত করেছিল। To defend our freedom and defeat those who are attacking us. দেখেন কথাটা কি, তাকে উদ্বুদ্ধ করেছে এই কারণে যেন স্বাধীনতা রক্ষা করতে পারে এবং দেশের যারা আক্রমণ করেছে তাদেরকে পরাজিত করতে পারে। এই চেতনা থেকে কিন্তু সে যুদ্ধ জয়েন করার জন্য সৈনিক হয়েছিল। Islamist ideology, yes, it is the ideology that fuels terrorist groups like Al-Qaeda and ISIS and Al-Shabaab and Hamas and Boko Haram and others, and they must be defeated militarily. দেখেন, এখানে বোকো হারাম হতে শুরু করে, হামাস হতে শুরু করে, আল শাবাব, আল কায়দা, প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠী যে এই জিনিসটাকে নেতৃত্ব দিচ্ছে এবং রেডিকালাইজ করছে বিশ্বকে, সেই কথাটা কিন্তু সারা বলছে। এবং এই যে তারাই যে সন্ত্রাসের মূল ইন্ধন যোগানদাতা, সেটা কিন্তু উনি উল্লেখ করছেন। As they continue to actively plot and try to attack us, they are a threat to our security and our safety. এখানে যে একটা কথা বলা হচ্ছে, যখন তারা সক্রিয় এবং আমাদের উপর আক্রমণ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তখন আমাদেরকে কি করা উচিত সে কথাটাই কিন্তু উনি এখন বলার চেষ্টা করবেন। Threat to our security and our safety. But this Islamist ideology is a threat to our freedom because at its core it is a political ideology that seeks to create a global caliphate that governs us here in America.
হ্যাঁ, এই যে কথাটা বলছে যে এই আইডিওলজিটা, এই রেডিক্যাল ইসলামিক আইডিওলজিটা আমাদের নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য থ্রেট, কারণ তারা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং যেখানে তারা বংশবৃদ্ধি করে হোক, যে কোনো করে হোক, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেশন করে তারা একটা জায়গা দখল করে সেখানে তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং রেডিক্যালাইজ করতে America, চায়। threatening Western civilization, governance by Sharia law, governance by what they are calling their Islamic principles. And if you fail to comply, fail to adhere to this ideology, if you dare to exercise your God-given right to free speech, censorship is not what we face. যে কথাটা উনি বলেছে যে শরিয়া আইনের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করে বা আপনার মুখে ভাষা কথা বলতে দিবে না, স্বাধীনতা রক্ষা করবে না, যে স্বাধীনতাটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে, বাক স্বাধীনতা, এবং আমার জীবনের আমাকে যে সেন্সরশিপ গড দেয়নি, সেই সেন্সরশিপ এরা দিতে চাচ্ছে যাতে আমাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং আমার স্বাধীনতাকে হরণ করতে পারে। They will use violence or any means they deem as necessary to silence us. If we don't take action to identify this threat, to define it, to call it out for what it is, and take action to defeat it, then we will find ourselves in a place where many European countries and countries like Australia have found themselves. দেখেন, উনি কিন্তু অলরেডি বলেছে যে আমাদের এই বিষয়টা খুঁজে বের করতে হবে এবং এরা কিভাবে বিস্তার লাভ করছে সেই জায়গাটা থেকে প্রতিরোধ করতে হবে। অস্ট্রেলিয়ার যে উদাহরণটা, সম্প্রতি যে হত্যাকাণ্ডটা হয়েছে আপনারা দেখেছেন, সেই নৃশংসভাবে কি হত্যাকাণ্ড হয়েছে এবং এই যে উগ্রবাদীরা কিভাবে সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, কতগুলো মানুষকে গুলি করে মেরেছে, সেই জিনিসগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এবং উনি যেটা বলতে চেয়েছেন যে এই যে অস্ট্রেলিয়ানরা যেমন হঠাৎ করে এখন বুঝতে পেরেছে যে তাদের এখানে উগ্রবাদীদের আস্তানা যে এত বিস্তার লাভ করছে, সেটা কিন্তু ওনারা এতদিন ধরে বুঝতে পারে নাই, বাট এরা সাইলেন্টলি কিন্তু এই জিনিসটা বিস্তার লাভ করছে। এই জায়গাটা থেকে সতর্ক হওয়ার কথা বলছে। এদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রাস্তার মোড়ে দেখা যাচ্ছে হঠাৎ করে তারা মোনাজাতে পড়ে গেছে, হঠাৎ করে তারা ধর্মীয় প্রচার শুরু করছে, বা ধরেন সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট আছে সেইগুলোকে মার্ক করে যেখানে আছে এগুলোকে গ্রেফতার করতে হবে এবং এদেরকে নির্মূল করতে হবে এবং এই রেডিক্যাল ইসলামিস্টদের আসলেই উত্থান হইতে দেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকে ধ্বংস করার জন্য, বিশ্ব ধ্বংসের জন্য এই রেডিক্যাল ইসলামিস্টরাই এখন প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং বিশ্বে যে অশান্তি অরাজকতা বিস্তার করছে তার মূল কারণে কিন্তু এই উগ্রবাদী মুসলিমরা। The threats from this Islamist ideology come in many forms. As we approach Christmas, right, many they are canceling Christmas. দেখেন, এই ইসলামিকদের হুমকির কারণে ইউরোপে আপনারা জানেন যে সিরিয়ার ঘটনার পরে প্রচুর পরিমাণে কিন্তু এই মুসলিমরা সেখান থেকে ঢুকেছে এবং সেখানে কিন্তু জঙ্গিরা, ইসলামিক জঙ্গিরাও ঢুকেছে এবং আজকে জার্মানির মতো দেশে সেখানে একটা বড়দিনের প্রোগ্রাম বাতিল করতে হচ্ছে, সেই উদাহরণটা কিন্তু নিয়ে আসে। মানে এই প্রভাবটা যে কত বিশ্বব্যাপী বিস্তারভাবে লাভ লাগছে, তুলসী গাবা খুব চমৎকার ভাবে পয়েন্ট আউট করে জিনিসটাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে এনে জনগণের সামনে তুলে ধরছেন। Because of this threat, in places like Dearborn, Michigan, and Minneapolis, Minnesota, clerics are open. এই যে ডিয়ারবন, মিশিগান এবং মিনেসোটার মিনিপোলিসের মতো জায়গাতে, এই যে আমেরিকা, সেখানে কিন্তু ইসলামিক ধর্মগুরুরা প্রকাশ্যে তাদের এই শরিয়া আইনের ব্যাপারে কথা বলছে এবং সেটার দাবি জানাচ্ছে। সেই ব্যাপারটা কিন্তু উনি বলছেন যেটা আমেরিকার হিস্ট্রির জন্য বা আমেরিকার রাজনৈতিক পরিস্থিতির জন্য, ভূখণ্ডের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে আসবে, যেটা খুব অ্যালার্মিং, সেই বিষয়টা উনি বলার চেষ্টা করছেন। Pushing this Islamist ideology, trying to recruit and radicalize young people. Earlier this year, এখানে কিন্তু তারা টার্গেট করছে জেনজি, ইয়াং পিপল, জেনজি গ্রুপ বা ইয়াং যারা আছে এই সময় জেনজি গ্রুপ, তাদেরকে কিন্তু, এবং বিশ্বে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বাংলাদেশে আপনারা দেখেছেন জেনজি গ্রুপ যারা উগ্রবাদিতার মধ্যে ডুবে গেছে এবং এই বাংলাদেশকে কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে কিন্তু তারা নিয়ে গেছে ধর্মীয় মৌলবাদীদের, উগ্রবাদিতাকে জাগ্রত করে। there was a conference that was held representing organizations like the Council on American Islamic Relations, also known as CAIR, which issued a call to action to use American. দেখেন, এখানে আমেরিকার একটা সংস্থা আছে যেটাকে কেয়ার বলা হয়, আমেরিকান একটা সংস্থা। সেই সংস্থা কিন্তু স্পষ্টভাবে এই আমেরিকান ইসলামিক রিলেশন, যেটা কাউন্সিল অফ আমেরিকান রিলেশন, তারা কিন্তু এই রেডিকালাইজেশনকে যে
প্রচার করতেছে বা সাপোর্ট দিচ্ছে সেই কথাটাও কিন্তু উনি এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে যে আইনি তারা আমেরিকায় শরিয়া আইন ব্যবস্থা করার জন্য উস্কানি দিচ্ছে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালু রেখেছে সে কথাটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং উনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কথা বলছেন। Legal and political systems to implement Sharia law. This is already underway in places. This is already underway in places like Houston. This is not something that may possibly happen. দেখেন হিউস্টনের মতো জায়গাতেও কিন্তু এই ঘটনা যাচ্ছে এবং এখানে কিন্তু অলরেডি তারা আইনি ব্যবস্থাকে বা রাজনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করে এই শরিয়া আইন বাস্তবায়নের জন্য রেডিকালাইজেশন বা উগ্রবাদীকে জাগ্রত করার কিন্তু চেষ্টা করা হচ্ছে সেই কথাটা কিন্তু বলছেন যেটা আমেরিকার জন্য নিরাপত্তার হুমকির মধ্যে পড়ছে বলে মনে করা হচ্ছে। It is already happening here within our borders. Paterson, New Jersey is proud to call themselves the first Muslim city. দেখেন জার্সি প্যাটারসনের নিজেকে প্রথম মুসলিম শহর হিসেবে দাবি করতে পেরে গর্বিত হয়েছে। কথা বুঝেন এখানে ইতিমধ্যে যে আমাদের সীমান্তের ভিতরে যে মানে আমেরিকার ভিতরে যেটা ঘটেছে সেটা কিন্তু বলছে জার্সি প্যাটারসন নিজেদেরকে প্রথম মুসলিম শহর হিসেবে দাবি করতে পেরে গর্বিত হয়েছে। মানে এই যে তাদের উত্থানের যে জায়গাগুলো তৈরি হচ্ছে এবং এইটাকে তারা ম্যাক্সিমাইজ করে মানুষের কাছে এই জিনিসগুলো এই ইসলামিক রেডিকালিস্টদের কিন্তু এই জিনিসটা খুব হাইলাইট করার চেষ্টা করে যে তারা এখানে মুসলিম অধ্যুষিত করেছে বা মুসলিম স্টেট তৈরি করেছে এরকম। They are working to implement in their own governments these Islamic principles that are forced on people through the use of laws or violence. আইন প্রয়োগ সহিংসতার মাধ্যমে জনগণের উপর চাপিয়ে দেওয়ার এই যে ইসলামিক নীতিগুলো সেটা কিন্তু এই যে হিউস্টনে হচ্ছে অলরেডি কিন্তু সেরকম একটা মানে কর্মকাণ্ড চলছে সেটাকে উনি এখানে উল্লেখ করেছেন এবং তুলে ধরার চেষ্টা করেছেন। The bottom line is this: when we talk about the threat of Islamism, this political ideology, there is no such thing as individual freedom or liberty. ইসলামিক রেডিকালাইজেশন যখন হয় তখন আসলে ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা বলতে আসলে কিছু থাকে না সে কথাটা উনি বলছেন। As Charlie said over and over again, it is fundamentally incompatible with our nation's foundation of freedom. আমেরিকার যে ফান্ডামেন্টালিজম আপনি জানেন যে তার স্বাধীনতার এই যে বাক স্বাধীনতা এবং স্বাধীনতার উপর ভিত্তি করে সেই দেশটা জন্ম সেখানে যখন ইসলামিক রেডিকেশন হয়ে আপনাকে শরিয়া আইনের মাধ্যমে চলতে বলবে আপনার বাক স্বাধীনতাকে রুদ্ধ করবে তখন সেটা কিন্তু আসলে আমেরিকার সংবিধানের সাথে যায় না। When we understand that our freedom comes from God and no one else. দেখেন এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের When we understand that our freedom comes খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের স্বাধীনতা কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে from God and no one else. We অন্য কারো কাছ থেকে নয়। understand the seriousness of this Islamist ideology threat because it means they deny that God is the one who has. দেখেন এই যে কথাটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ যে এই ইসলামী মতাদর্শ হুমকির গুরুত্ব বুঝতে পারি কারণ এর অর্থ হলো তারা অস্বীকার করে যে ঈশ্বর আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে সেটা তারা ভোগ করতে দিতে চায়। Bestowed this right in every one of us. So what do? We as Americans have to stand proudly for freedom and understand that a free society cannot survive if it refuses to defend itself. You don't preserve freedom of speech by canceling it. We preserve free speech by exercising it, by using more of it, encouraging more speech. কি করণীয় সে ব্যাপারে গ্যাবার্ড যেটা বলছে যে আমরা আমাদের বাক স্বাধীনতাকে বাতিল করতে পারি না বা সেটাকে আমাদের রক্ষা করতে হবে সেটা রক্ষা করার জন্য আমাদের যা যা করা দরকার সেই ধরনের কাজ করবো এবং সেক্ষেত্রে আবার অনেক কিছু জিনিস বলেছে যে যে বিষয়গুলো আমরা চাই সেটা হচ্ছে শান্তি। তো এখন এর ভিতরে আপনার যে কিভাবে এইটাকে আমরা রক্ষা করব সেই দিক নির্দেশনা কিন্তু উনি দিয়েছেন সেটা আমরা একটু শুনি। The topic of peace. He was a consistent and powerful advocate for peace because he understood that in order for us to be truly free and prosperous, we must be at peace. He understood the importance of President Eisenhower's farewell address when he warned that, quote, in the councils of government, we must guard against the acquisition of unwarranted influence, whether sought or unsought by the military-industrial complex.
The potential for the disastrous rise of দেখেন এখানে উনি প্রেসিডেন্ট আইজেনহোয়ারের বিদায়ী ভাষণে উল্লেখ করে বলেছেন যে সেখানে কিন্তু উনি যেটা বলেছিলেন যে মানুষকে রক্ষা করতে হলে নিরাপত্তার জন্য দুইটা জিনিস করতে হবে, সেটা হলো যুদ্ধ এবং নিরাপত্তার বিষয়টা বলেছে এবং স্বাধীনতার বিষয়টা বলেছে। সেখানে যেটা উল্লেখযোগ্য বিষয়ের নজর হয়েছে, উনি তুলসী গাবার্ড যেটা ডিনাই করেছেন যে নিরাপত্তার যে উৎসের কথা বলা হচ্ছে তার মাধ্যমে আপনি মিলিটারাইজেশন করবেন এবং অস্ত্র ব্যবহার করবেন, সেটার মাধ্যমে শান্তি আসবে না। শান্তি আসতে হলে অবশ্যই স্বাধীনতাকে বিস্তার করতে হবে, সেই কথাটা উনি উল্লেখ করার চেষ্টা করেছেন। Today as it did back then when he said it as chief of the United States. He understood then as we do now that too often we the American people are told we must choose between liberty or security. দেখেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি স্বাধীনতা চান না সিকিউরিটি চান, আপনাকে সেই জিনিসটা বেছে নিতে বলতে হচ্ছে, দুইটার একটা বেছে নিতে হবে। শুনি একটু। And which side often wins out in that proposition? Liberty loses. And the warmongers claim that they are doing what they are আপনি যখন সিকিউরিটিকে বেশি এনশিওর করার চেষ্টা করেন তখন আসলে উনি যেটা বলতে চাচ্ছে স্বাধীনতা হারায়, যুদ্ধবাজরা এই কাজটা করে থাকে doing for the sake of our security. এবং যুদ্ধবাজরা এটা করার পরে তারা আবার বলে কি যে এটা আপনাদের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্যই আমরা করেছি। It's a lie. Eisenhower issued this warning because he understood the power of the influence of the military-industrial complex and how those who seek to keep us in a persistent state of war. হ্যাঁ, আইজেনহাওয়ার এই নিরাপত্তা বিষয়টাকে লক্ষ্য করে সে কন্টিনিউয়াস যুদ্ধে মতবাদের ভিতরে ছিল, সেটা বলছে যেটা আসলে সঠিক না, স্বাধীনতার জন্য সঠিক না। Deny the heavy costs that it takes in human lives, in taxpayer dollars, and in the erosion of our liberties. Wars that মানে এই জিনিসগুলো করার মানে হচ্ছে নিরাপত্তার খাতে মানব জীবন এবং এই যে যারা ট্যাক্স পে করে বা স্বাধীনতার যে ক্ষয়ক্ষতি, পুরো জিনিসটা কিন্তু মূল্যকে যে অস্বীকার করা, সেটার মাধ্যমে কিন্তু এই নিরাপত্তার মাধ্যমে যে যুদ্ধ ঝঞ্ঝানি, সেটা কিন্তু এই জিনিসটাকে অস্বীকার করে। মানব জীবন বা করদাতার যে ডলার বা তাদের যে ত্যাগ, সেটাকে অস্বীকার করা হয়। have nothing to do. এবং স্পষ্টত এই যে বলছে এই যে নিরাপত্তার সাথে, এই যে দেখেন নিরাপত্তা এবং স্বাধীনতা এই নিশ্চিত করার সাথে যুদ্ধগুলোর কোনো সম্পর্ক কিন্তু থাকা উচিত নয়। তো দর্শক, এখন এই আমরা যে জিনিসটা বলতে পারি, পুরো বক্তব্যটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং এর মাধ্যমে যে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আসুন আমরা পুরো জিনিসটাকে আরেকটু ব্যবচ্ছেদ করি যে কেন ইউনূসের জন্য আসলে এটা একটা ভয়ঙ্কর সময় হিসেবে সামনে আসছে এবং ইউনূসের যে ভয় পাওয়ার কারণ আছে, ডারনা জরুরি হে, এটা কিন্তু এখন সময়ের দাবি যে ইউনূসের ডারনা জরুরি হে। এবার আসুন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, তুলসী গাবার্ড যখন আমেরিকার উগ্রবাদীদের বিরুদ্ধে এই হুঙ্কার দিচ্ছেন তখন বাংলাদেশের ডক্টর ইউনূস কি করছেন? গত 17 মাস ধরে তিনি এই উগ্রবাদীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দানব করে তুলেছেন। আপনারা কি খেয়াল করেছেন এই 17 মাসে দেশের প্রতিটি কোনায় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টানদের উপরে যে নারকীয় হামলা হয়েছে তার বিরুদ্ধে ইউনূস কি কোনো কার্যকর ব্যবস্থা নিয়েছেন? না, তিনি এদের প্রেসার গ্রুপ বলে বিচারের আওতায় বাইরে রেখেছেন। হত্যা, জমি দখল, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এমনকি মানুষকে পিটিয়ে মারা, পুড়িয়ে মারা, এমন কোনো অপরাধ নেই এই উগ্রবাদীরা করেনি। আর এই সব কিছুর পিছনে ইন্ধন দিয়েছে খোদ এই পিশাচ ইউনূস। তিনি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে এখানে একটি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন। কিন্তু ইউনূস সাহেব, তুলসী গাবার্ডের বক্তব্য কি আপনার কানে পৌঁছায়নি? আপনি কি এখনো শুনতে পারেননি? পিশাচ ইউনূসের শাসনকালে মানেই হলো বিচারহীনতার এক মহা উৎসব। যখন কোনো উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়, ইউনূস প্রশাসন তখন বলে ওরা একটু উত্তেজিত, ওদের শান্ত হতে দিন। এটা কি প্রশাসন নাকি জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়ার অফিস? গত 17 মাস ধরে বাংলাদেশের শান্তিকামী জনগণ জিম্মি হয়ে আছে একদল উন্মত্ত উগ্রবাদীর কাছে। তারা শিল্পকলা একাডেমি ভাঙছে, বাউলদের মারছে, শিক্ষকদের গলায় জুতার মালা পরাচ্ছে, আর এই জঙ্গি ইউনূস তখন উপদেষ্টাদের নিয়ে চা বিস্কুট খাচ্ছেন আর ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। গাবার্ড যেমন আমেরিকার শারিয়া আইনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশের মানুষও দেখছে এখানে আইন কানুন তোয়াক্কা না করে মব জাস্টিসের নামে তালেবানি শাসন কায়েম করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে তুলসী গাবার্ডের এই অবস্থান বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর সরাসরি প্রভাব ফেলবে। কেন? কারণ তুলসী গাবার্ড এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা দপ্তরের শীর্ষ পদে। তার চোখ থেকে ইউনূসের এই জঙ্গিপানা
এড়ানোর কোনো উপায় নেই। আমেরিকা যদি ডিয়ারবর্ন এবং মিনিয়াপলিসের শরিয়া আইনের ছায়া দেখে আতঙ্কিত হয়, তবে বাংলাদেশের ইউনূস যেভাবে উগ্রবাদীদের হাতে রাষ্ট্র তুলে দিচ্ছেন তা কি মেনে নিবে? কখনোই না। গ্যাবার্ডের বক্তব্য এটা ইঙ্গিত দেয় যে অচিরেই এই জঙ্গি ইউনূসের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা বা সরাসরি ব্যবস্থা আসতে যাচ্ছে। পিচাস ইউনূস সাহেব, আপনি ভেবেছিলেন লবিস্ট নিয়োগ করে আর ডেমোক্র্যাট বন্ধুদের দিয়ে আপনি আজীবন পার পেয়ে যাবেন, কিন্তু ট্রাম্প প্রশাসন আর তুলসী গ্যাবার্ডের এই উত্থান আপনার সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। আপনার ম্যাটিকুলাস ডিজাইন এখন আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা শান্তি চায়, যারা সম্প্রীতি চায়, তারা আজ স্বস্তি নিঃশ্বাস ফেলার একটা সুযোগ পাবেন বা পেতে পারেন। সেই সময়টা ধরে আসতেছে বা সময় খুব নিকটে সন্নিকটে আমরা বলতে চাই। তারা বুঝতে পারছে যে এই পিচাস ইউনূসের অন্ধকার শাসন আর বেশি দিন টিকবে না। যেভাবে গত 17 মাস ধরে দেশকে লুটপাট করা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে, তার হিসাব তাকে দিতেই হবে। তুলসী গ্যাবার্ডের বক্তব্য আমাদের এই বার্তা দেয় যে বিশ্ব সম্প্রদায় এখন সজাগ। উগ্রবাদীদের মদতদাতা হিসেবে ইউনূসের নাম এখন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নথিতে শীর্ষে। পরিশেষে বলতে চাই, এই পিচাস ইউনূস, আপনার সময় শেষ হয়ে আসছে। আপনি যে জঙ্গিদের দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন, সেই জঙ্গিদের আপনাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তুলসী গ্যাবার্ডের গর্জন কেবল আমেরিকার জন্য নয়, এটি আপনার মতো উগ্রবাদীদের ইন্ধনদাতার জন্য একটি চূড়ান্ত ওয়ার্নিং। বাংলাদেশের শান্তিকামী জনগণ আর আপনার এই জঙ্গিপনা আর সহ্য করবে না। অচিরেই এই দুঃশাসনের অবসান হবে এবং বাংলার মাটিতে ন্যায় বিচার বা ন্যায় শাসন কায়েম হবে বলে আমরা আশা করতে চাই। বন্ধুরা, আপনারা কি মনে করেন তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পর আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইউনূস সরকার কি স্যাংশন আসা উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি মানুষ দেখতে পারে এবং সত্য জানতে পারে। আজ এ পর্যন্তই। সত্যের সাথে থাকুন, ন্যায়ের পক্ষে লড়াই করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।